সংঘাত হানাহানি ভুলে রাষ্ট্র সংস্কার কাজে সবার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরে বললেন, নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বঙ্গভবনের শপথ আজ। দ্রুতই সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হওয়া প্রয়োজন, মত অ্যাটর্নি জেনারেলের। কেটে যাচ্ছে রেমিটেন্স অনিশ্চয়তা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর হিড়িক। নতুন দেশ বিনির্মাণে রাখতে চান গুরুত্বপূর্ণ ভূমিকা। নিরাপত্তা আতঙ্কে রাজধানীর বেশিরভাগ এটিএম বুথ বন্ধ। টাকা তুলতে না পারায় গ্রাহক ভোগান্তি চরমে। ব্যাংক থেকে উঠানো যাবে না 2 লাখ টাকার বেশি। সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। সংঘাত হানাহানি ভুলে পুরো জাতিকে আরও উন্নত স্তরে নিতে সবার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো রাষ্ট্রেই পচন ধরেছে উল্লেখ করে তিনি বলেন, সংস্কার হবে সব খাতে। রংপুরে পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা ও রংপুর সার্কিট হাউজে বক্তব্য রাখেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস জানান, নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার 3 দিনের মাথায় নতুন সরকারের প্রধান উপদেষ্টা প্রথম সফর করলেন উত্তরের জেলা রংপুরে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদের বাড়ি পীরগঞ্জের পর তার শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও যান অধ্যাপক ডক্টর ইউনূস। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বৈঠক কক্ষে তিনি শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন, শোনেন নতুন বিজয়ের কারিগরদের বিভিন্ন মতামত। বুদ্ধির জন্য সে কারো কাছে যায়। উপস্থিত নতুন প্রজন্মের উদ্দেশ্যে নোবেল জয়ীর বার্তা, দেশকে এগিয়ে নিতে চান বৃহত্তর ঐক্যে। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি বিষয়। একটা সরকার, এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে। এরপর আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। সেখানেও কিছু সময় কাটান তিনি। পরে রংপুর সার্কিট হাউসে গিয়ে মধ্যাহ্নভোজ সারেন অধ্যাপক ইউনূস। কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে সার্কিট হাউসের গেটে মুখোমুখি হন উপস্থিত গণমাধ্যম কর্মীদের। বড় কথা হলো, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, পুরো রাষ্ট্রেই সংস্কার জরুরি। পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি যতভাবেই বলেন, প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে এবং পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারে, এটা করতে হবে, কঠিন হাত করতে হবে। ঠিক কতদিন প্রয়োজন সংস্কারে কিংবা কতদিন পর নির্বাচন হবে, এমন প্রশ্নেরও খোলামেলা উত্তর প্রধান উপদেষ্টার। এইটা তো কেউ বলে নাই এখনো, আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে। যেটা আপনারা বলেন, এটা থেকে কারোর কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেব, বললে করে দেবে, কি আছে। যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন, আগে নিজেদের চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। সমাজের সবার অংশগ্রহণে বাংলাদেশকে অনন্য স্তরে উন্নীত করতে তরুণ সম্প্রদায়কেই দায়িত্ব নেয়ার আহ্বান জানান অধ্যাপক ডক্টর ইউনূস। ভালো হবে কি ভালো হবে না। সময় সংবাদ, রংপুর। আজ শপথ নেবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। দুপুর 12টায় বঙ্গভবনে 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি। এর আগে শনিবার সৈয়দ রিফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার রাতে রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকে প্রধান বিচারপতির এই নিয়োগ কার্যকর হবে। আন্দোলনকারীদের দাবির মুখে শনিবার বিকেলে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরও 5 বিচারপতিও পদত্যাগ করেন। এদিকে গত বৃহস্পতিবার শপথ গ্রহণে অংশগ্রহণ না করতে পারা বাকি 3 উপদেষ্টারও শপথ নেয়ার কথা রয়েছে আজ। ছাত্র জনতা অভ্যুত্থানে নিহতদের স্মরণে শরীয়তপুরে মোমবাতি প্রজ্বলন করেছেন শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান সহ নতুন করে দেশ গঠনের লক্ষ্যে শপথ বাক্য পাঠ করেন শিক্ষার্থীরা।
আগামী সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন একটি বাংলাদেশ করতে সকলের সহযোগিতা চান তারা। আমরা আমাদের দেশকে নতুন করে সাজাবো, আমরা আমাদের বাংলাকে নতুন সোনার বাংলা করে গড়ে তুলব, এই হচ্ছে আমাদের প্রত্যয়। কোনো বৈষম্য যাতে না থাকে, আমাদের নারী পুরুষ হোক, যে কোনো ধর্ম হোক, আমরা সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে চাই। আমরা চাই দেশে যাতে আর কোনো দুর্নীতি না হোক। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আজকে আবার নতুন করে বলতে চাই যে তরুণ সমাজ এখন মরে যায়নি, এরা এখন জেগে উঠেছে নতুন করে, এই দেশকে নতুন করে গড়ার প্রত্যয় নিয়ে জেগে উঠেছে। ছাত্র শিক্ষার্থী ভাই বোনেরা আছি, যারা আছি, তাই আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে সোনার বাংলা গড়ার জন্য। প্রশাসনের সঙ্গে মতবিনিময়, দেয়াল লিখন ও চিত্রাঙ্কনের মধ্য দিয়ে জেলায় জেলায় কর্মসূচি পালন করল শিক্ষার্থীরা। স্বৈরাচারী আচরণ, অনিয়ম, দুর্নীতি ফিরে এলে আবারও প্রতিহতের ঘোষণাও দেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে দ্রুত কাজে ফেরার আহ্বান জানানো হয়। প্রশাসনের সঙ্গে মতবিনিময়, চিত্রাঙ্কন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সহ শনিবার জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরা। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে মতবিনিময় করেছে প্রশাসন। দ্রুতই সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা, নিরপেক্ষ পুলিশ বাহিনী গঠন ও প্রশাসনিক কার্যক্রম শুরুর তাগিদ দেন শিক্ষার্থীরা। দাবি শোনার পর সার্বিক সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও লেফটেন্যান্ট কর্নেল শামীম আহমেদ। স্বৈরাচারী আচরণ, অনিয়ম ও দুর্নীতি ফিরে এলে আবারও প্রতিহতের ঘোষণাও দেন শিক্ষার্থীরা। মাঠে যারা অপরাধ করছে আপনারা দয়া করে তাদেরকে আপাতত মাঠে পাঠাবেন না। এমন একটা রাষ্ট্র করতে চাই যেখানে ন্যায় বিচার থাকবে। সরকারি চাকরিজীবী হিসেবে কাজ না করে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। ঘটনা, দুর্ঘটনা বা কোনো খবর যদি আপনাদের থাকে, মেসেজ থাকে, এটা আপনারা একটু থানা পর্যায়ে ওখানে আমাদের যে সদস্য থাকবে তাদের কাছে একটু অবগত করবেন, আমরা এটা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এই নতুন বাংলাদেশ করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। সরকারি স্থাপনা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারে চতুর্থ দিনের মতো জেলায় শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নামে সেনাবাহিনী। নগরীর কয়েকটি এলাকায় করা হয় মাইকিং। আরএমপিতে কিছু জিনিস রাখা আছে, কিছু জিনিস চিড়িয়াখানাতে রাখা আছে এবং সেগুলো পাহারারও ব্যবস্থা করা আছে। সরকারি বিভিন্ন স্থাপনার জিনিসপত্র বিভিন্ন জায়গায় আছে, এই তথ্য পেয়েছি। তো সেই অনুপাতে আমরা সবাইকেই আমরা বলেছি যে আপনারা স্বেচ্ছায় সেগুলো জমা করুন। ঝিনাইদহে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সকল পুলিশ সদস্যকে দ্রুত কাজে ফিরতে আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। শহরের বিভিন্ন দেয়াল শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে এক একটি ক্যানভাস, যেখানে তারা রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন ছাত্র আন্দোলনের বিভিন্ন স্লোগান এবং প্রতিশ্রুতি। রংপুর, ফরিদপুর ও নীলফামারীতে দেয়াল লিখন ও চিত্রাঙ্কনে অংশ নেয় শিক্ষার্থীরা। যান চলাচল নিয়ন্ত্রণ সহ পরিষ্কার পরিচ্ছন্নতায়ও অংশ নেন তারা। কেউই আমাদের দেশকে স্বৈরাচারের মতো করে না ক্ষমতা দখল করে রাখে। আমরা আমাদের তরুণ সমাজকে আরো উজ্জীবিত করতে চাই, তাদেরকে আরো মোটিভেটেড করতে চাই। দেশকে একটু সুন্দর করার জন্য আছি, এই জন্য আর কি করা। এভাবে যদি সবাই আমরা কাজ করি অবশ্যই দেশকে আমরা পাল্টাতে পারবো। নতুন করে শহরটা নতুন রূপে সেজে উঠেছে, সেজন্য খুব সুন্দর লাগছে। জনগণ যারা, তারাও হচ্ছে আমাদের অনেক সাহায্য করছে। ফরিদপুরে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার 3 থানার পুলিশ সদস্যদের কাজে ফিরিয়ে আনতে তাদের সহযোগিতায় কাজ করছে সেনাবাহিনী। গাজীপুরে সড়ক মহাসড়কে যান চলাচল সচল রাখা শিক্ষার্থীদের বিভিন্ন ট্রাফিক নিয়ন্ত্রণ সরঞ্জাম বিতরণ করেছেন জেলা প্রশাসক। হিলিস্থল বন্দর সহ দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিজিবি। নিজ দায়িত্বটা সুন্দরভাবে করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং এই প্রয়োজনে আমাদের বিজিবির সদস্যরা তাদের সাথে আমাদের এখানে সর্বদা কাজ করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সহায়তা না করায় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে অবরুদ্ধ করে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। কেটে যাচ্ছে রেমিটেন্স অনিশ্চয়তা। কদিন আগেও যারা বৈধ পথে দেশে টাকা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তারাই এখন হুমড়ি খেয়ে রেমিটেন্স পাঠাচ্ছেন। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে ইউরোপ প্রবাসী ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মত সংশ্লিষ্টদের। ফ্রান্সের প্যারিস থেকে এস.এম. ইকবালের রিপোর্ট। গার্দো নর্থ ইউরোপের বিজনেস সেন্টার। প্রতিদিন প্রায় 7 লাখ মানুষের চাপ সামলানো এই অঞ্চলে আছে ছোট্ট এক বাংলাদেশ, যেখানে প্রতিটা দিন শুরু হয় অনেকটা কর্মব্যস্ত ঢাকার মতোই।
প্যারিসে বসবাসরত অধিকাংশ বাঙালির রুটি রুজির এই কেন্দ্রে যেমন আছেন খেটে খাওয়া বাঙালি, ঠিক তেমনি আছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। হাজার মাইল দূরে হলেও দেশের অর্থনীতির সঙ্গে আছে যাদের নিবিড় সম্পর্ক। তৈরি পোশাক শিল্পের পর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রবাসী আয়। তবে রাজনৈতিক অস্থিরতার জন্য সম্প্রতি দেশে টাকা পাঠাতে বেঁকে বসেন তারা। অন্ধকার দূরে ঠেলে নতুন বাংলাদেশের দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নোবেল ম্যানেই ভরসা প্রবাসীদের। গত কয়েকদিন আগে আমরা ওয়াদা করেছিলাম দেশে আর রেমিটেন্স পাঠাবো না। এখন থেকে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, আমরা দেশে রেমিটেন্স পাঠাবো। স্বাধীন হয়েছে নতুন করে, সেক্ষেত্রে আমরা আবার দেশের অর্থনীতি চাকা সচল করতে, উন্নয়ন করতে আমরাও অবদান রাখতে চাই। শুধু গার্ডো নর্থ নয়, আলোক ঝলমলে অভিজাত প্যারিসেও আধিপত্য আছে বাংলাদেশি ব্যবসায়ীদের, যাদের অনেকেই সম্পৃক্ত অল ইউরোপ বিজনেস কমিউনিটির সঙ্গেও। নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের সঠিক উপায়ে সম্পৃক্ত করতে পারলে দ্রুত ইতিবাচক ফল আসবে বলে মত সংশ্লিষ্টদের। বড় শক্তি হচ্ছে প্রবাসীদের সেভিংস। এইটা কিভাবে বাংলাদেশে নেওয়া যায়, বিভিন্ন ইম্পর্টেন্ট পরিকল্পনার মধ্যে তারা কীভাবে অংশগ্রহণ করতে পারে, তখনই তারা সেই অংশগ্রহণে যাবে যখন তারা এর মধ্যে সম্পৃক্ত থাকবে। তাদের কাছে কেউ জবাবদিহিতা করার জন্য সামনে থাকবে এবং তাদের আস্থার মানুষগুলো বাংলাদেশের প্রশাসনের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পাবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী রেমিটেন্স পাঠানোয় বাংলাদেশের অবস্থান সপ্তম, যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে। ফ্রান্সেও আছে অপার সম্ভাবনা। উপযুক্ত পরিকল্পনায় এই সুযোগ কাজে লাগানোর আহ্বান ব্যবসায়ীদের। এসএম ইকবাল, সময় সংবাদ, প্যারিস। নিরাপত্তা আতঙ্কে রাজধানীর বেশিরভাগ এটিএম বুথ বন্ধ। হাতে গোনা কিছু বুথ খোলা থাকলেও নেই টাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহক। দ্রুত সমাধানের দাবি তাদের। রাজধানীর বেশিরভাগ এটিএম মেশিনে টাকা নেই। নিরাপত্তা আতঙ্কে হাতে গোনা কয়েকটি বুথ খোলা থাকলেও বেশিরভাগ এটিএম এবং সিআরএম বুথ বন্ধ রয়েছে। ফলে বেশিরভাগ এটিএম বুথ কার্যত অচল রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সরজমিনে ঘুরে দেখা যায় বেশিরভাগ এটিএম বুথ বন্ধ। কয়েকটি স্থানে এটিএম বুথ খোলা থাকলেও সেগুলোর শাটার অর্ধেক নামানো। আবার কোনোটির এটিএম বুথের শাটার পুরোপুরি বন্ধ। মোহাম্মদপুরে একটা বুথেও আমি টাকা পাইনি, মানে সব অফ। যারা আমরা কার্ডে অভ্যস্ত তাদের অনেক প্রবলেম হচ্ছে। ইসলামবাগ থেকে প্রথমে চকবাজার যাই, সেখানে বন্ধ। চকবাজার থেকে লালবাগ আসি, তারপর সেখানেও দেখি বন্ধ। তাদের হেল্পলাইনে কল দিলাম, বললো যে এই মুহূর্তে সিকিউরিটি পারপসে তাদের বেশিরভাগ বুথগুলো অফ আছে। কার্ড থেকে টাকা উঠাইতে পারতেছি না, ভাড়াও দিতে পারতেছি না। তো এরকম যদি চলতে থাকে আরো 2-4 দিন, তাহলে আমাদের অবস্থা আরো খারাপ হবে। বন্ধ থাকা বেশিরভাগ ব্যাংকের ভূতের নিরাপত্তা কর্মীদেরও পাওয়া যায়নি। যাদের পাওয়া গেছে তারা জানান নিরাপত্তার অভাবে ভূতগুলোতে টাকা সরবরাহ করা সম্ভব হয়নি। কালকের থেকে টাকা ক্যাশ ছিল না, ক্যাশ নেই কালকের থেকে। এর আগে ক্যাশ ছিল, চালু ছিল, সব চালু আছে, কিন্তু ক্যাশ শেষ হয়ে গেছে। কোম্পানি থেকে বন্ধ রাখছে, এছাড়া কোম্পানি আমাদেরকে বেশি কিছু বলে নাই কেন বন্ধ রাখছে। রাত হইলে চুরি ডাকাতি আতঙ্ক বাইরে যায়, এই কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছে আর কি। নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার দাবি জানিয়েছেন গ্রাহকরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে 2 লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না। তবে এই সিদ্ধান্ত চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। শনিবার রাতে ব্যাংকের এমডিদের কাছে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সন্দেহজনক লেনদেন বন্ধ রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর শনিবার ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিষয়টি। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টেলিভিশনের এমডি ও সিইওকে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্য নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়, সময় তার মধ্যে একটি। লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জুবাইরের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি।
এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের সুনামখ্যাত শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জুবায়ের ও অন্যান্যরা এ গ্রুপের শেয়ার হোল্ডার। এ গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জুবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। দু একদিনের মধ্যেই সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্রই কোম্পানির এ গ্রুপ আইনি পদক্ষেপে যাবে। ময়মনসিংহে স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের জীবনযাত্রা। শিক্ষার্থীরা এখনও আছেন মাঠে, করছেন পরিষ্কার পরিচ্ছন্নতা, যানজট নিয়ন্ত্রণ ও দেয়ালে দেয়ালে চিত্রাঙ্কনের কাজ। বলছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের পাশেই থাকবেন তারা। হোসেন আলী তোলা ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। চা দোকানি আবু সাহিদের এই দোকানের আয়ে চলে ৬ সদস্যের পরিবার। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে বেশ কিছুদিন বন্ধ ছিল তার দোকানও। সেই পরিস্থিতি কাটিয়ে এখন আবারও শুরু হয়েছে বেচা বিক্রি। নতুন সরকার হয়েছে, চাই আমরা দেশ স্বাভাবিক থাকুক। ময়মনসিংহে এখন অনেকটাই স্বাভাবিক মানুষের জীবনযাত্রা। সচল হয়েছে যান চলাচল, ভিড় বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও। চলমান পরিস্থিতিতে জীবনযাত্রা পুরোপুরি স্বাভাবিক করতে রাস্তায় রয়েছে গণ অভ্যুত্থানের কারিগর, শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতা, ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বাজার মনিটরিং, সবখানেই পদচারণা তাদের। সড়কের পাশের দেয়ালগুলোতেও তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে রক্তে কেনা তারুণ্যের বাংলাদেশের চিত্র। আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরা বলছেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় লড়ে যাবেন তারা। আমরা যে বৈষম্য বিরোধের কথা বলেছি, আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই শহরে পোস্টার, পিভিসি ব্যানার নির্ধারিত জায়গা ব্যতীত থাকা যাবে না। এই শহরের ট্রাফিক সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে। তরুণদের কাছে এখন সাধারণ মানুষের প্রত্যাশাও বেড়েছে। সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে তৃণমূল পর্যায়ে ভূমিকা রাখবেন বলে আশা তাদের। তাদের প্রতি যদি আমরা নজর দিতে পারি, রাষ্ট্র যদি বিশেষ নজর দেয়, তাহলে এই বাংলাদেশ সত্যিই একটি পৃথিবীর মধ্যে অন্যতম রাষ্ট্র হবে। গত 200-250 বছরে আমরা যে শৃঙ্খলা দেখি নাই বা ইতিহাসে আমরা জানি নাই, সেটা তারা দেখিয়েছে। দীর্ঘদিন কোণঠাসা থাকা রাজনৈতিক দলগুলো এখন উজ্জীবিত। নেতারা বলছেন, এই তরুণদের চাওয়া পূরণের লক্ষ্য নিয়েই কাজ করে যাবেন তারা। আমরা মনে করি ছাত্র সমাজ যে উদ্দেশ্য নিয়ে তারা এই আন্দোলনটি করেছে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, বৈষম্যমূলক আচরণ থেকে মুক্তি হওয়ার জন্য, আমরা মনে করি যদি তাদের সেই উদ্দেশ্যেই থাকে, সেই গতিতে থাকে, তাহলে এই দেশকে অনেক কিছু দিতে পারবে। জনগণের ভাষা যেহেতু ছাত্ররা বুঝেছে এবং সেই অনুযায়ী ছাত্ররা এই আন্দোলন করে আজকের যে সফলতা তারা নিয়ে এসেছে, আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ছাত্রদের ভাষা বা জনতার ভাষা বুঝেই তারা সিদ্ধান্ত নেবে। বিপ্লবী এই তরুণরা বলছেন, নতুন বাংলাদেশ গঠনে পাশে থাকবেন তারা। পড়াশোনার পাশাপাশি কাজ করবেন সমাজ তথা রাষ্ট্র সংস্কারেও। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। পানি না সরায় মৌলভীবাজারে অনিশ্চয়তার মুখে পড়েছে রোপা আমন আবাদকারীরা। এর মধ্যে বীজতলার রোপণের অনুপযোগী হয়ে উঠেছে, এতে লোকসানের শঙ্কায় কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, পানি সরে গেলে ধান চাষে পরামর্শ দেওয়া হচ্ছে। শাওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ হাওর ডুবে আছে পানিতে, আগাছায় পূর্ণ বেশিরভাগ এলাকা। বন্যার পানি এখনো নেমে যায়নি মৌলভীবাজারের হাওড়াঞ্চলে। তার উপর জুলাই ও চলতি মাসের প্রথম সপ্তাহের বৃষ্টিতে পানি আরও বাড়ে। রোপা আমন রোপণ মৌসুম চললেও জলাবদ্ধতার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে চাষাবাদ। কৃষি বিভাগের হিসাবে হাকালুকি হাওরে 2500, কাওয়াদিঘি হাওরে 2000 এবং হাইল হাওরে প্রায় 1000 হেক্টর আমন আবাদ উপযোগী জমি পানিতে তলিয়ে আছে। এবার আমরা পানির লাগিয়া ক্ষেতটা করতাম, আমরা দুশ্চিন্তায় আছি। এখন বন্যায় আমরা অনেক মারছে, তখন বাদবাকি যে আমরা পানি লেগি আমল ধান আমরা খেত করতে পারতাম না। পয়সা খাইয়া তারা পানি তারা অলরেডি ইচ্ছে না, 2 হাত যদি আল্লাহর রাস্তায় তারা কমাইতো, তে মোটামুটি আমরা একটা লাভবান হইলাম না আর কি।
পানি নিষ্কাশনের জন্য পাম্প হাউস থাকলেও বিদ্যুৎ স্বল্পতায় তা চলছে না বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আর কৃষি বিভাগ বলছে পানি সরে গেলে নাবি জাতের ধান চাষের পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। বিদ্যুতের সাথে তাল মিলিয়ে আমাদের আসলে এটা করতে হচ্ছে, বিকল্প হিসেবে আমাদের এই মুহূর্তে কোনো অপশন নেই। তবে এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন স্যারদেরকে এবং আমাদের পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন অফিসারদেরকে আমরা বিষয়টা অবগত করেছি। আমাদের কিছু লেট ভ্যারাইটি আছে, বৃদান 22, 23, 46, ওই সমস্ত জাতগুলির বীজতলা তৈরি করে ওই সমস্ত লেট ভ্যারাইটি রোপণ করার জন্য। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর মৌলভীবাজারে 1,01,000 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। প্যাকিং জাতের সাদা হাঁস পালনে ভাগ্য ফিরেছে কুড়িগ্রামের এক খামারের। তার খামার দেখে উৎসাহিত হচ্ছেন বেকার যুবক সহ স্থানীয়রা। জামিল মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। সাদা হাঁস পালন করা হচ্ছে টিনের ঘরে, কখনো সেই হাঁস খামার থেকে ছেড়ে দেয়া হচ্ছে বিলে। প্যাকিং জাতের সাদা হাঁস পালনে ভাগ্য ফিরেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের। 2 বছর আগে বিলের লিজ নেয়া জমিতে বাপ বেটা নামে হাঁসের খামার গড়ে তোলেন। প্রথম বছর খামারে রাজহাঁস লালন পালন করে কিছুটা ক্ষতির মুখে পড়লেও গত 1 বছর ধরে প্যাকিং জাতের সাদা হাঁস পালন করে ভাগ্য ফিরছে তার। খুব ভালো মানের হাঁস, খুব দেখতেও সাইজ খুব ভালো লাগে। আমরা চেষ্টা করবো এরকম আনার জন্য। চাকরি পেছনে না করে আমি ভাবতেছি এরকম একটা খামার করা যায় কিনা, এই জন্য এটা দেখার জন্য আমি মূলত এখানে আসছি। বাপ বেটা নামের হাঁসের খামারে কাজ করছেন আব্দুল আজিজের স্ত্রী ও একমাত্র ছেলে। করোনাকালীন অবস্থায় যখন লেখাপড়া আর কি স্কুল কলেজ সব কিছুই বন্ধ হয়ে যায়, তখন বাড়িতে বসে থেকে বেকার, তো বাবা তখন খামার শুরু করার প্ল্যান করে যে রাজহাঁসের খামার করব। যখন স্কুল কলেজ খোলে লেখাপড়ার পাশাপাশি তার খামারে সহযোগিতা করি। প্যাকিং জাতের হাঁস এইগুলো আর কি অনেক লাভজনক, আবার রোগ ব্যাধি কম হয়। বর্তমানে ওজন অনুযায়ী প্রতিটি হাঁস বিক্রি করছেন 1,600 থেকে 1,800 টাকায়। 100 হাঁস নিয়ে 2 থেকে 2.5 মাসের মধ্যে এটা এত ডেভেলপ হলো, মানে 2.5 থেকে 3 কেজি হয়ে গেল। দেখা গেল যে 3.5 মাসের মধ্যে আবার ডিম দিচ্ছে। ডিম থেকে আবার বাচ্চা ইনকিউবেটরের মাধ্যমে ফুটিয়ে বাচ্চা নিলাম। বাচ্চা একদিনই বাচ্চা 120 টাকা পিস। আব্দুল আজিজের খামারে 2 শতাধিক হাঁস রয়েছে। নওগাঁ থেকে বাচ্চা এনে 3 থেকে 3.5 কেজি ওজনের করে 3 মাস পর পর বিক্রি করছেন খামারের হাঁস। বাদশাহ সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। দেখছেন সকালের সময়। খেলার খবর। দেশে বর্তমান পরিস্থিতির কারণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। পূর্ব নির্ধারিত 17 তারিখের পরিবর্তে 12 আগস্ট দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। আজ পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করার কথা রয়েছে বিসিবির। কোচ সোহেল ইসলামের নেতৃত্বে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে আসন্ন সফরের সম্ভাব্য দল। পূর্ব নির্ধারিত বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর। বর্তমান পরিস্থিতির কারণে অস্থিরতা ক্রিকেটাঙ্গনেও, তবে ক্রিকেটারদের সফর হচ্ছে এটা নিশ্চিত। দেশের এমন পরিস্থিতির কারণে পাকিস্তান সফরের সূচিতেও আসছে পরিবর্তন। 17 আগস্ট পাকিস্তান সফর করার কথা ছিল নাজমুল হোসেন শান্তর দলের, তবে এই পরিস্থিতিতে সফরের তারিখ এগিয়ে এনেছে বোর্ড। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পিসিবিকে জানানো হলে আগেই পাকিস্তান সফর করার অনুমতি দেয় বোর্ডটি। তাই 5 দিন এগিয়ে 12 আগস্ট রাতে ঢাকা ছাড়ার কথা রয়েছে দলের। এদিকে পাকিস্তানের উদ্দেশ্যে সফরের তারিখ এগিয়ে আনায় দল ঘোষণার তারিখেও আনা হয়েছে পরিবর্তন। রোববার 15 সদস্যের দল ঘোষণার কথা রয়েছে বিসিবির। রাওয়ালপিন্ডিতে 21 আগস্ট প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নির্ধারিত সময়ের আগে যাওয়ার কারণে সেখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। পাকিস্তান যাওয়ার দিনক্ষণ এগিয়ে আনার আরও একটা কারণ রয়েছে। বেশ কিছুদিন হয়েছে ঢাকায় এসেছেন কোচিং স্টাফের বিদেশি সদস্যরা। নিরাপত্তাজনিত কারণে হোটেলবন্দি থাকতে হচ্ছে। তবে বন্ধ নেই ক্রিকেটারদের প্রস্তুতি। সম্ভাব্য দল নিয়ে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন কোচ সোহেল ইসলাম, যেখানে ছিলেন লিটন দাস, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, নাহিদ রানা, সৌম্য সরকাররা।
16 তারিখ থেকে মূল স্কিল ট্রেনিং হওয়ার কথা ছিল ক্রিকেটারদের, তবে গেল কয়েকদিন ব্যক্তিগতভাবে ফিটনেস নিয়ে কাজ করেছেন তারা। এদিনও দেশীয় কোচ সোহেল ইসলামের অধীনে ব্যাটিং ও বোলিংয়ে ঝালিয়ে নিয়েছেন নিজেদের। জানা গেছে পাকিস্তান যাওয়ার পর প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহের নেতৃত্বে অনুশীলন করবে দল। এরই মধ্যে বাংলাদেশ এ দলের সঙ্গে পাকিস্তান সফর করেছেন মুশফিকুর রহিম ও মমিনুল হক, মাহমুদুল হাসান জয়সহ অনেকে। সেই দল থেকেও জাতীয় দলে বেশ কয়েকজন ক্রিকেটার সুযোগ পাবেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংঘাত হানাহানি ভুলে রাষ্ট্র সংস্কার কাজে সবার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরে বললেন, নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বঙ্গভবনের শপথ আজ। দ্রুতই সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হওয়া প্রয়োজন মত অ্যাটর্নি জেনারেলের। এবং কেটে যাচ্ছে রেমিটেন্স অনিশ্চয়তা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর হিড়িক। নতুন দেশ বিনির্মাণে রাখতে চান গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।